ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ দল ঘোর বিপদে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তখন ড্রেসিং রুমে অট্ট হাসিতে ব্যস্ত। তিনি হাসছেন, পাশে তার কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের আরও মেম্বারও দেখলাম খুব হাসাহাসির মধ্যে আছেন। নাজমুল হোসেন শান্তর হাসিটা একটু বেশি চোখে পড়েছে, ফেসবুকে এটা বা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। শান্ত হাসছেন হো হো করে। ঠিক নিচে স্কোর লাইনটাও দেখুন, 35 রানে 5 উইকেট নেই বাংলাদেশের। ঠিক এই অবস্থায় বাংলাদেশ দলের অধিনায়ক হাসছেন। হাসিটা অপরাধ না, হাসিটা দোষের কিছু না, তিনি হাসতেই পারেন। কিন্তু পরিস্থিতিটা কী ছিল এটা নিয়ে হচ্ছে সবার প্রশ্ন, যে এই পরিস্থিতিতে একজন ক্যাপ্টেনের সেন্সটা কেমন। অবশ্য ক্যাপ্টেন প্রশ্ন করতে পারেন আমাদেরকে, তো ওই সময় কাঁদবো নাকি, টেনশনে মুখ কালো করে রাখবো নাকি। কথা সেটা না, কথা হলো পরিস্থিতি বুঝে আপনি নিজেকে কিভাবে এক্সপ্রেস করবেন, এটাও তো একটা অধিনায়কের জানতে হবে, বা সেই জ্ঞানটুকু নিশ্চয়তা থাকতে হবে। যদিও তিনি চ্যাম্পিয়ন হল লক্ষ্য নিয়ে গেছেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব সাহসী একটি ঘোষণা দিয়ে গেছেন, সাহসী একটা লক্ষ্যের কথা জানিয়ে গেছেন। কিন্তু শান্ত, নাজমুল হোসেন শান্তর নানা বিষয় আসা নিয়ে এই যে ট্রলিংগুলো হয়, তাকেও একটু বুঝতে হবে। কখনো কখনো পরিস্থিতিতেও আমাকে বুঝে রিয়্যাক্ট করতে হবে। আপনি 35 রানে 5 উইকেট পড়ে গেছে ক্যাপ্টেন ড্রেসিং রুমে, বুঝতে হবে ক্যাপ্টেন নিজের 0 রানে আউট হয়ে গেছেন। একজন টপ অর্ডার ব্যাটার, খুব বেশি কন্ট্রিবিউশন করে রাখতে পারেন নাই। তার নানা রকম সিদ্ধান্ত, যেমন ক্যাপ্টেন সেদিন দুবাইয়ের মতো কন্ডিশনে টস জিতে তিনি ব্যাটিং নিয়েছেন, এবং সেই ক্যাপ্টেনের সেই সিদ্ধান্ত নিয়েও অনেক আলোচনা আছে। এবং পরবর্তীতে আর দেখলাম ম্যাচটা যেভাবে বাংলাদেশ হেরে গেল, হেরে যাওয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, যেমন ম্যাচের আগের রাতে ডিনার পার্টিতে, তামিম ইকবালের ডিনার পার্টিতে বাংলাদেশের খেলোয়াড়রা গেছে, সেটাও দোষের কিছু না। সেখানে খুব খোশ মেজাজে অট্ট হাসি তামাশা নানা রকম নির্ভর থাকা, একটা রিল্যাক্স মুড দেখা গেল টিমের, খুবই ভালো কথা। একটা বড় ম্যাচের আগে চাপ মুক্ত থাকার জন্য হয়তো একটু রিল্যাক্স মুডে থাকতে হয়। কিন্তু যে ছবিটা, যে ভিডিওটা স্বয়ং তামিম ইকবাল তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করছেন এবং সেটা ভাইরাল, সেটা দেখা যাচ্ছে খেলোয়াড়রা তৈলাক্ত খাবার খাচ্ছেন টেবিলে, সেখানে কোকাকোলার বোতল আছে। মানে তাদের নিউট্রিশন সেন্স নিয়েও অনেকের কোশ্চেন। ম্যাচের আগের রাতে এরকম ফ্যাটি খাবার খাচ্ছেন, তার বাংলাদেশ টিমের প্লেয়ারদের টিম কালচারটা কি এমনই? আমার কথা হচ্ছে, রাতে যাই হয়েছে, ডিনার পার্টিতে যাই হয়েছে, তামিম ইকবাল দাওয়াত দিয়েছিলেন, তিনি কেন গেলেন সেখানে, সেসব কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে এইটা আবার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া কেন? ছড়িয়ে দিলেই তো এইসব কোশ্চেন ওঠে, বিশেষ করে হারের পর। এইসব বিষয়ে কি একটু বাংলাদেশ টিম একটু নিরিবিলি, একটু বিতর্কমুক্ত থাকার একটু চেষ্টা কি করতে পারে না? এত বড় টুর্নামেন্ট যখন খেলতে গেছে, মাঠের বাইরের নানা বিষয়ে আলোচনা হবে, সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা ঝড় উঠবে, বিতর্কের ঝড় উঠবে। এইসব বরং আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ টিম নিজেরাই তারা এটা সাপ্লাই দেয়, নিজেরাই উস্কে দেয় মানুষকে। যে আমার কাছে মনে হয় আলোচনার খোরাক তারাই জন্ম দেয় আগের থেকেই। মাঠে ভালো খেললে অবশ্যই সব আলোচনা পিছনে পড়ে যায়, কিন্তু সেই মাঠে খেলাটাও বা কী হলো? ইন্ডিয়ার সামনে আমরা দেখলাম বাংলাদেশ প্রথমে ব্যাটিং ক্লাবস যথারীতি টপ অর্ডার হাওয়া হয়ে গেল নিমেষেই। 35 রানে 5 উইকেট নেই। সেখানে সৌম্য সরকার 0 রানে আউট, নাজমুল হোসেন শান্ত 0 রানে আউট, তানজিদ হোসেন তামিম বেল করলেন। পরে যে তাহিদ হৃদয় এবং জাকের আলীর একটা অসামান্য অনবদ্য একটা পার্টনারশিপ আমরা দেখলাম, যেখানে তারা টেনে তুললেন দলকে, মান বাঁচালেন তারা দলকে 154 রানে 6 উইকেটে। অনেক রেকর্ড হলো তাদের এই জুটিতে। তাহিদ হৃদয়ের ইনিংসটাকে খুবই প্রশংসনীয়, প্রশংসিত হতেই হবে। অসাধারণ একটা ইনিংস খেলেছেন। 91 রানের পর তার ক্র্যাম্প করলো, মাংসপেশিতে টান লাগলো, পেশিতে টান লাগার পরও তার খুব খেলতে কষ্ট হচ্ছিল। গ্লেন ম্যাক্সওয়েল এসে ওয়াংখেড়ের সেই ইনিংসটার সঙ্গেও কখনো কখনো কেউ তুলনা যদিও চলে না, কিন্তু মনে পড়ছিল তাহিদ হৃদয়ের ইনিংসটাকে দেখে খুব মনে হচ্ছিল আসলে দুবাইয়ের কন্ডিশন বা দুবাইয়ের যেরকম কন্ডিশন থাকে সেই কারণেই কি তিনি তার খেলতে আসলে এত বড় একটা ইনিংস খেলেছেন। খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্টার্জিত একটা সেঞ্চুরি। তার কষ্টার্জিত সেঞ্চুরির পরেও বাংলাদেশ 230 রানের কাছাকাছি একটা স্কোর দাঁড় করিয়েছে। যদিও দুবাইয়ে হাই স্কোরিং উইকেট না, কিন্তু 50-60 রানের মতো, 250-60 রানের মতো একটা ইনিংস বা একটা স্কোর যদি দাঁড় করতে পারতো বাংলাদেশ দল, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু সেটা হয়নি। ভারতীয় ব্যাটার শুভমান গিলের ব্যাটিং দেখে আবার একটু অন্যরকম মনে হলো, তাহিদ হৃদয়ের ঠিক বিপরীত, যেন অনায়াসে খেললেন, সাবলাইম ব্যাটিং দেখলাম তার আমরা। শুভমান গিল এমনভাবে ব্যাটিং করলো মনে হয় এটা কোনো ব্যাপারই না। দুবাইয়ের কন্ডিশন কি, প্রতিপক্ষ কি, টুর্নামেন্ট কি, তিনি এত স্বচ্ছন্দ ব্যাটিং করলেন। রাওয়ালপিন্ডিতে তাদের পরবর্তীতে পরের যে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আমার তো মনে হয় ভারতের চেয়ে নিউজিল্যান্ড আরও কঠিন প্রতিপক্ষ। এই কারণেই কঠিন প্রতিপক্ষ, যত এশিয়ার কন্ডিশন হোক। এখন তো পাকিস্তান সবচেয়ে বেশি চিনে ফেলেছে নিউজিল্যান্ড, তারা ঘাঁটি গেড়েছে এখন আরও 20-25 দিন আগে পাকিস্তানে। এবং একটা ট্রাইনেশন সিরিজ হয়েছে, আপনারা নিশ্চয় জানেন। ট্রাইনেশন সিরিজে পাকিস্তানের মাটিতে হারিয়ে নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এবং তাদের চ্যাম্পিয়নশিপের শুরুটা কি অসাধারণ, পাকিস্তানকেই কিন্তু হারিয়ে একদম রীতিমতো উড়িয়ে।
লাথাম, উইলিয়াং অসাধারণ ফর্মে আছেন তারা। গ্লেন ফিল্মস কি ক্যাচটা ধরলেন, অথচ আমাদের জাকির আলীর হাতে একটা সিটার গেছে, সহজ ক্যাচটা ভারতের বিপক্ষে যেভাবে ফেলে দিলেন। ঠিক বিপরীত একটু আপনি নিউজিল্যান্ডের ফিল্ডিংটা একটু চিন্তা করুন। দুর্দান্ত ফিল্ডিং, দুর্দান্ত বোলিং অ্যাটাক এবং দুর্দান্ত ব্যাটার, তাদের ব্যাটিং লাইন আপ। রাওয়ালপিন্ডিতে অবশ্য দুবাইয়ের মতো কন্ডিশন হবে না, এটা অবশ্যই বলা চলে। এবং রাওয়ালপিন্ডিতে কিন্তু বাংলাদেশের সুখস্মৃতি আছে। এই তো কিছুদিন আগে আগস্টে তারা টেস্ট সিরিজে ধবল ধলাই করে এসেছে পাকিস্তানকে। কিন্তু ওই পরিস্থিতি আর এই পরিস্থিতি, ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটের মধ্যে অনেক আলাদা, অনেক পার্থক্য। এখন হচ্ছে বিশ্বমঞ্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এবং রাওয়ালপিন্ডির হাই স্কোরিং উইকেটে কেমন হবে বাংলাদেশের একাদশ? রাওয়ালপিন্ডিতে কন্ডিশন ভিন্ন, উইকেট ভিন্ন, সেখানে এক্সপ্রেস বলার দরকার হবে এবং সেখানে নাইট রানার ফেরার খুব জোরালো সম্ভাবনা খেলাতেই হবে আমার মনে হয়। যদি এটা নাইট রানাকে একাদশের বাইরে নিউজিল্যান্ডের এগেনস্টেও রাখে, তাহলে সেটা হবে টিম ম্যানেজমেন্টের আমি মনে করি আরেকটি ভুল। নাইট রানার মতো এক্সপ্রেস বলারই পারে এ ধরনের হাই স্কোরিং উইকেটে দুর্দান্ত কিছু করার। এবং নাইট রানা কিন্তু রাওয়ালপিন্ডিতে লাস্ট আগস্টে খুব ভালো খেলেছে। সো আমরা ধরে নিতে পারি তানজিম হোসেন সাকিব বা মুস্তাফিজুর রহমানের কোনো একজনকে বসিয়ে নাইট রানাকে কাম ব্যাক করাবে বাংলাদেশ দল বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু ব্যাটিং লাইন আপেও যেখানে খুব একটা চেঞ্জ হওয়ার চান্স এবার একটু কম, কারণ সৌম্য সরকারের ফিটনেস নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তাওহিদুদ্দাই ওই টান লাগার পরেও কতটা সেরে উঠেছে সেটা একটা কোশ্চেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাক করার চান্স আমি মনে করি কম, কারণ জাকির আলী অসাধারণ একটা ইনিংস খেলেছেন দুবাইয়ে। মাহমুদুল্লাহ সেই একই পজিশনে জাকির আলীকে এই মুহূর্তে বসিয়ে নিশ্চয়ই মাহমুদুল্লাহকে ফেরাবে না টিম ম্যানেজমেন্ট, যদি কোনো নতুন কোনো নাটকীয় ঘটনা না ঘটে। সব মিলে নিউজিল্যান্ডের সঙ্গে আসলে বাংলাদেশের কি চাওয়া, এক শব্দেই বলা যায় জয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চাই এই কথা ভুলে যেতে হবে নাজমুল শান্ত। এখন আপাতত আপনি একটা জয়ে কাম ব্যাক করুন, একটা ম্যাচ অন্তত জিতুন। একটা ম্যাচ জিতলেও সেটা অনেক বড় প্রাপ্তি। আর সেটি যদি হয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যথেষ্ট কঠিন পরীক্ষা অপেক্ষা করছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জন্য।